আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আরেকটা মার্চেন্ট সেন্টার নিয়ে আসলাম, যেটা সলভ করার জন্য ক্লায়েন্ট আমাকে দিয়েছে এবং সেটা আপনাদের দেখাবো কিভাবে কিভাবে আমি এটা সলভ করব। সলভ করার জন্য কি কি করি সেটা আপনি দেখবেন এখন, এবং মোটামুটি আমি সবই দেখাই দিব। এবং কিছু কিছু কাজ আছে সেটা এখন করা সম্ভব হয়তো বা হবে না, ক্লায়েন্টের পারমিশন বা ক্লায়েন্টের থেকে এটা করিয়ে নেওয়া লাগবে। সেই জিনিসগুলো হয়তো বা আপনারা বুঝবেনই। সব তো আর আমার করা সম্ভব না, আপনারাও জানেন যে ক্লায়েন্টের অনেক কাজ থাকে, সেইগুলো ক্লায়েন্টেরই করতে হয়, আমার দ্বারা সম্ভব না বা আমার কাছে সেই অ্যাক্সেসও নেই। আচ্ছা চলুন দেখি কি করা যায়। এরপর এই দেখেন, এটা মিসরিপ্রেজেন্টেশনের জন্য এটা সাসপেন্ডেড, এটা সলভ করতে হবে। ক্লায়েন্ট এটা সলভ করার জন্য আমাদের দিয়েছে, এটাই হচ্ছে মূল প্রবলেম। এটা সাসপেন্ড হওয়ার পর দেখেন সবগুলা প্রোডাক্ট এই ডিসঅ্যাপ্রুভড হয়ে গেছে, এবং এগুলা সাসপেনশনটাও যদি আমি সলভ করতে পারি, সাথে সাথে 3 দিনের ভিতর এই প্রোডাক্ট গুলা অ্যাক্টিভ হয়ে যাবে। 3 দিনের সময় বেশিও লাগে মাঝে মাঝে, বাট নর্মাল 3 ডেজ লাগে। এই দেখেন এখানে লেখা আছে 3 বিজনেস ডেজ। বুঝছেন? এবার চলেন আমরা ফিক্স করার দিকে যাই। প্রথমে ওয়েবসাইটটা ফিক্স করে নিতে হবে, আপনাদের আগেই বলেছি, আপনারা জানেন এটা। তো ওয়েবসাইটের দিকে আমরা একবার নজর দিই, তার ওয়েবসাইটে কি কি আছে। প্রথমেই আমরা যেটা বলছিলাম যে ওয়েবসাইটের ভিতর কোনো 404 এরর আছে কিনা সেগুলো চেক করতে হবে। 1 বাই 1 প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা এই ক্যাটাগরি যাই আছে সবগুলো 1 বাই 1 চেক করে দিতে হবে আমাদের। যেমন আমরা দেখি পেজগুলা, হোমে ক্লিক করলাম, এটা চলতেছে। প্রোডাক্টস, অল প্রোডাক্টস, এটাও চলতেছে। কালেকশনস, এটাও দেখেন 2টা কালেকশন আছে তার, এখানে শো করতেছে। কোনো 404 এরর দেখতেছি না। এটাও দেখেন অ্যাবাউট আস শো করতেছে। কন্ট্যাক্ট আস, এটাও মোটামুটি শো করতেছে। সব পারফেক্ট। এবার আমরা ফুটারের দিকে দেখি কোনো 404 এরর থাকে কিনা। সবগুলা পেজ দেখতেছি। 404 এরর বলতে আবারও বলি যে কোনো পেজ যদি ওপেন না হয় বা পেজের ভিতর সমস্যা থাকে বা পেজে ক্লিক করলে অন্য পেজে নিয়ে যায়, যেটা ক্লিক করতে সেটা না নিয়ে, এগুলো হচ্ছে 404 এরর ধরা হয়। দেখি আমরা ফুটারের পেজগুলা, এই দেখেন মোটামুটি এটাও ঠিক আছে। বিলিং, এটাও ঠিক। প্রাইভেসি পলিসি, এটাও ঠিক। রিফান্ড এন্ড রিটার্ন পলিসি, এটাও ঠিক। শিপিং পলিসি, এটাও ঠিক। অ্যাবাউট আস, এটাও ঠিক। সার্চ, এটাও ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের সবগুলাই এখানে ঠিক আছে। আমাদের অন্য দিকে যেতে হবে, মানে একটা 404 এর যে ইররের সমস্যাটা সেটা আমরা সলভ করছি, মানে সলভ করছি বলতে এখানে কোনো সমস্যাই নেই, সলভ করার কোনো প্রয়োজনও নেই। সলভ তখনই করতে হবে যখন সমস্যা থাকবে, আর না থাকলে তো এটা আমরা এই এটা ছেড়ে অন্যটা চলে যাব, মানে প্রবলেম খোঁজার জন্য। দেখেন আমি বলছিলাম যে ফুটারের ভিতর সবগুলা গেটওয়ে থাকতে হবে, পেমেন্ট গেটওয়ে এখানে আছে দেখেন। এখানে 3-4টা বা 5টা আছে। এগুলা হচ্ছে লাগবেই, মাস্ট, এটা কোনো ছাড় দেওয়া যাবে না। এটা এটা যদি না থাকে হবেই না। যেমন অনেকে থাকে শুধু পেপাল, পেপাল দিয়ে হবে না, শুধু পেপাল সবগুলার ভিতরে থাকতে পারে, মানে যেমন এখানে এমএক্স আছে, গুগল পে আছে, সরি গুগল পে না, অ্যাপেল পে আছে, তারপর মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলা সব আছে। এগুলার সাথে পেপাল থাকতে পারে, কিন্তু এগুলা বাদ দিয়ে শুধু পেপাল, ওটা অ্যালাউড না। এগুলো আপনার মাথায় রাখতে হবে। প্রথমেই যখন ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিবে বা অর্ডার দেওয়ার জন্য বলবে বা মেসেজ দিবে ফাইবারে বা অন্য মার্কেট প্লেস বা যেভাবে হোক মেসেজ দিলে, আপনি তখন তার কাছে ওয়েবসাইটটা চাবেন। চাওয়ার পর প্রথমেই আপনারা কিছু জিনিস দেখবেন যে ওয়েবসাইটের ভিতরে আছে কি না। প্রথমে আপনারা নজর দিবেন ফুটারের দিকে। ফুটারের দিকে এসে দেখবেন যে যদি 4-5টা পেমেন্ট গেটওয়ের ছবি থাকে, এই লোগো থাকে বা আইকন থাকে, তাহলে ভাববেন যে এটা হওয়ার চান্স মোটামুটি ভালো আছে। তারপর যদি দেখেন যে শুধু পেপাল, তখনই আপনি ক্লায়েন্টকে সাথে সাথে মেসেজ দিবেন যে তুমি কি শুধু পেমেন্ট গেটওয়ের জন্য কি, চেক আউটের জন্য কি তুমি শুধু পেপাল ইউজ করো নাকি এই অন্য আরো এই গেটওয়ে ইউজ করো। তখন যদি সে বলে যে শুধু সে পেপাল ইউজ করে, তখন তাকে ডাইরেক্ট বলে দিবেন তোমার স্ট্রাইপ অথবা টু চেক আউট বা অন্যান্য ইন্টারন্যাশনাল যেই চেক আউট, এই চেক আউটের জন্য যে গেটওয়ে গুলো আছে সেগুলা এই ব্যবস্থা করতে এবং শপিফাই বা তার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে, এটা লাগবেই, এগুলা ছাড়া হবেই না। প্রথমেই চেক করবেন এটা। তারপর আপনারা চেক করবেন যে কন্টাক্ট আস পেজ, আর কন্টাক্ট আস পেজ, আমরা কন্টাক্ট আস পেজে একবার ক্লিক করি।
কন্ট্যাক্ট আর কন্ট্যাক্ট আস পেজ কিন্তু একই। কন্ট্যাক্টে ক্লিক করি, ক্লিক করলাম, এই দেখেন কন্ট্যাক্ট আস পেজের ভিতর প্রথমেই নজর দিবেন যে এই বক্সটা আছে কিনা। এই বক্সটা যদি থাকে তাহলে এটা মোটামুটি ভালো পজিশন। বক্সটা না থাকলে 1 মিনিটের ব্যাপার এটা ঠিক করা। বক্সটা দেয়া 1 মিনিটও লাগে না, 1 সেকেন্ডের ব্যাপার দেখাই দিব, সমস্যা নাই। এই দেখেন, তারপর দেখবেন যে তার সাপোর্টের কি স্পেসিফিক টাইম দেয়া আছে কিনা। যেমন দেখেন সাপোর্ট এখানে লেখা আছে মানডে টু ফ্রাইডে, এই 9 AM to 6 PM, মোটামুটি স্পেসিফিক ভাবে লেখা আছে। দেখেন তার অ্যাড্রেসটাও লেখা আছে এখানে, ভিয়েতনামের। দেখেন ভিয়েতনামের অ্যাড্রেস দেয়া আছে। আমি চেক করবো যে তার এই শপটা কি ভিয়েতনামের কি না, মার্চেন্ট সেন্টারটা বা সবকিছুই এগুলা দেয়া আছে। দেখেন ফোন নাম্বার দেয়া আছে, সাপোর্টের জন্য সাপোর্টের যেই বিজনেস মেল সেটা দেয়া আছে। এটা কিন্তু বিজনেস মেল বলে, বিজনেস মেল বলে কারণ কি, এই দেখেন তার এই ডোমেনের নামটা এখানে দেয়া আছে, এই মেইলের @এর পাশে এই যে তার ডোমেনের নাম, এটার সাথে এটা মিলে, এটা বিজনেস মেল। এখানে যদি জিমেল থাকে এটা কখনোই হবে না। যদি আপনারা চেক করে দেখেন যে সাপোর্টের এখানে জিমেল বা ফুল আপনার ওয়েবসাইট বা সফটওয়্যার ভিতর খালি জিমেল আছে, অন্য বিজনেস মেল নাই, তাহলে সেটা হওয়ার সম্ভাবনা নাই। তাকে বলবেন যে একটা বিজনেস মেল বানায় আমাকে দাও বা তোমার শপিফাই স্টোরে অ্যাড করো, এটা সবসময় খেয়াল রাখবেন। এখন আমরা যে ওয়েবসাইটের তার কন্টাক্ট আস পেজের ভিতর যেই অ্যাড্রেসটা দিছে এটা একটু চেক করি। এটা আমরা এখানে মার্ক করলাম, তারপর সার্চ গুগল, দেখি এক্সাক্ট, এই দেখেন এটা মোটামুটি অ্যাড্রেসটা পারফেক্টই, সেই জন্য আমাদের একটা পারফেক্ট অ্যাড্রেস দেখাইতেছে। এভাবে চেক করবেন, এটা ধরলাম পারফেক্ট, কিন্তু এটা পারফেক্ট হলেই হবে না, এটা তো কোন দেশে সে প্রোডাক্টটা সেল করবে সেটাও একটা ফ্যাক্ট। এটা আপনার ভিয়েতনাম দেখলাম, ভিয়েতনামেরই। তারপর কন্ট্যাক্ট আস পেজ মোটামুটি ভালো দেখলাম। তারপর আমরা ফুটারের ভিতর দেখি যে ফুটারের ভিতর যে বললাম যে বিজনেস ইনফরমেশনের পাশে এই অ্যাড্রেস ফোন নাম্বার সাপোর্ট ইমেল এগুলা দেয়া থাকতে হবে, সে মোটামুটি দিছে। আমার এখন সমস্যাটা হচ্ছে যে এটা ভিয়েতনামের অ্যাড্রেস দেয়া, সে কোন জায়গায় প্রোডাক্টটা সেল করতে চায় এটা আমার জানতে হবে। শুধু ভিয়েতনামের যেহেতু অ্যাড্রেসটা দেয়া, তার প্রোডাক্টটা ভিয়েতনামেই সেল করতে পারবে, বা ভিয়েতনামের জন্য যদি মার্চেন্ট সেন্টারটা অ্যাপ্রুভ করতে চায় তাহলে সেটা অ্যাপ্রুভ হওয়ার চান্স বেড়ে যাবে। সেটা আমরা পরে দেখব, এটা চেক করব আমরা যে কোথায় সেল করতে চাই। মোটামুটি আমরা কয়েকটা অপশন চেক করলাম। তারপর আমরা দেখি যে যে পেজগুলো আছে, যেমন টার্মস অফ সার্ভিস, এই পেজগুলো তো এখানে আছে, পেজগুলো 404 কোনো এরর নাই, কিন্তু লেখাগুলো কি ঠিকঠাক আছে কিনা এটা তো চেক করার ব্যাপার। এটা একটু ভিতরে ঢুকি, টার্মস অফ সার্ভিসেস দেখেন, এখানে মোটামুটি আমি সব ঠিকঠাক দেখতেছি। কিছু কিছু আছে আপনারা শুধু টেমপ্লেট ইউজ করে দেয়, এই শপিফাই থেকে টেমপ্লেট দেয়, শুধু তারা টেমপ্লেট ইউজ করে দেয়। শপিফাই থেকে যে বলে যে টেমপ্লেট গুলো তোমরা এডিট করে নিজের মতো বানায় নিবা, বা যে যে ইনফরমেশন আমরা দিছি ওইগুলো তোমরা ব্ল্যাঙ্ক আছে ওইগুলো বসায় নিবা, তারা কিন্তু অনেক সময় এগুলো করে না। এটাই কিন্তু সব দেয়া আছে, দেখেন ওরা ব্ল্যাঙ্ক রাখে নাই, এটা তারা অ্যাড্রেস দিছে, ফোন নাম্বার দিছে, ইমেল দিছে, এই বিজনেস ইমেলটাই দিছে, একদম বিজনেস ইমেলটাই দেয়া লাগবে, মোটামুটি সব দিয়ে রাখছে ওরা, মানে পারফেক্ট বলা যায়। এই আমরা টার্মস অফ সার্ভিসেসটা মোটামুটি পারফেক্ট দেখলাম। তারপর আমরা আমাদের অন্য একটা পেজ দেখতে হবে, এই যে বিলিং টার্ম এন্ড কন্ডিশন। এই দেখেন এই যে তারা কি কি অ্যাকসেপ্ট করে, যেমন পেমেন্ট গেটওয়ে বা চেক আউটের জন্য এই যে উই অ্যাকসেপ্ট ফলোইং ক্রেডিট কার্ডস এন্ড ডেবিট কার্ডস, এমএক্স, মাস্টার কার্ড, পেপাল, ভিসা, মোটামুটি সব দিয়ে আছে যেগুলো এখানে আছে মিলে তারা দিছে। অ্যাপেল পেটা দেয়নি, সমস্যা নাই কোনো। এখানে মোটামুটি সব দেয়া আছে, এখানেও ভালো দিছে, ট্রাস্টের জন্য হচ্ছে অ্যাড্রেসটা আবার দিছে, ফোন নাম্বারটা আবার দিছে, সাপোর্ট মেলটা দিছে, মোটামুটি ভালো লাগছে, মানে সুন্দর হয়েছে। প্রাইভেসি পলিসিতে যাই, দেখেন প্রাইভেসি পলিসিতে সে কি দিছে। হ্যাঁ এখানেও আমার যতটুকু দেখতেছি সে পারফেক্ট ভাবেই এটা দিছে। হ্যাঁ প্রাইভেসি পলিসিটাও পারফেক্ট আছে এখানে। এখন আমরা রিটার্ন এন্ড রিফান্ডে চলে যাই, দেখি তাদের রিটার্ন এন্ড রিফান্ডের যেই সেকশনটা সেটা কি। এই যে তারা 30 দিনের ভিতর এই অর্ডারটা রিটার্ন নিবে, যদি কোনো সমস্যা থাকে প্রোডাক্টে
30 দিন সময় পাবে তাদের কাস্টমার তাদের প্রোডাক্টটা রিটার্ন করার জন্য বা রিফান্ড নেওয়ার জন্য। এই যে তারা কোথায় রিটার্ন করবে প্রোডাক্টটা সেই অ্যাড্রেসটাও এখানে দিয়ে আছে, দেখেন এই অ্যাড্রেসটা দিয়ে আছে। সব জায়গায় কিন্তু সেম অ্যাড্রেস হতে হবে, আপনার এক জায়গায় এক এক অ্যাড্রেস দিলে হবে না। এখানে দেখেন সবগুলো ও সেম দিছে। এই যে রিটার্ন হওয়ার পর এই টাকাটা ওর কাস্টমারের অ্যাকাউন্টে ঢুকতে 3 থেকে 8 দিন সময় লাগবে, মেনশন করে দিছি। খুব সুন্দর হয়েছে। এমন স্পেসিফিক ভাবে যত মেনশন করা থাকবে গুগল সেটা তত পছন্দ করবে। মোটামুটি সব সুন্দর করে লেখা আছে, 30 দিনের ভিতর সে রিটার্ন নিতে পারবে কাস্টমার। যদি সমস্যা থাকে, সমস্যা না থাকলে কিন্তু হবে না। রিটার্ন করার পর এই তার যে ওয়েবসাইটের ওনার সে প্রোডাক্টটা চেক করবে যে কি কারণে রিটার্ন দিছে। যদি সে এই চেক করে যে এই সমস্যাটা তার কাস্টমার বলছে যে সে যদি পায় সমস্যাটা আসলেই, তাহলে সে পেমেন্টটা 3 থেকে 8 দিনের ভিতর তার এই যে তার কাস্টমারের অ্যাকাউন্টে বা যেই পেমেন্ট গেটওয়ে দিয়ে সে পেমেন্টটা করছে সেই পেমেন্টে আবার চলে যাবে। এটা হচ্ছে মোটামুটি এখানকার এই রিটার্ন পলিসির এই তার লেখা। এবার শিপিং পলিসিতে যাই আমরা। এই তো দেখেন, শিপিং ফি অল অর্ডার টু ইউএস ইজ $4.99 USD। সে খুব সুন্দরভাবে স্পেসিফিক ভাবে এখানে মোটামুটি অনেক কিছু লেখছে, আমার কাছে গোছানো মনে হয়ে যাচ্ছে ব্যাপারটা। যে শিপিং চার্জ কিভাবে ক্যালকুলেট করবে এটা একটা অপশন দিয়ে সে এখানে লিখে দিছে, এই যে 4.99। তারপরে যে যে একটার বেশি অর্ডার করলে কিভাবে সে পেমেন্টটা করবে বা কিভাবে এই শিপিং কস্ট হবে এগুলা সব লিখে দিছে। ট্র্যাকিং এর সিস্টেমটা লিখে দিছে, অর্ডার হ্যান্ডেলিং টাইমটা লিখে দিছে যেটা আমাদের মার্চেন্ট সেন্টারে অ্যাড করতে হবে, সুন্দরভাবে লিখে দিছে 2 থেকে 3 দিন। শিপিং টাইমটাও লিখে দিছে 5 থেকে 8 দিন, মানে বিজনেস ডেজ। শিপিং ফি 4.99। অনেক সুন্দর, একদম গুছানো, মানে কোনো কনফিউশনের অপশন নাই এখানে। এই যে কিভাবে কিভাবে শিপ হবে, কতদিন সময় লাগবে, এ টু জেড ডিউরেশন সবকিছু এখানে দেয়া আছে। শিপিং পলিসি পেজটাও অনেক সুন্দর। এই যে ইউপিএস, ফেডেক্স, সুন্দরভাবে লেখা আছে সব। এগুলা মোটামুটি দেখা শেষ। যেই কয়েকটা পেজের কথা বলছিলাম মোটামুটি সবগুলাই আছে এখানে। পেজগুলো মোটামুটি দেখলাম, অ্যাবাউট আস পেজটাও দেখি। অ্যাবাউট আস অ্যাবাউট আস পেজেও সে মোটামুটি সুন্দর করে লিখছি দেখছি। এখানেও মোটামুটি ভালো ইনফরমেশন আছে। পেজগুলা সে খুব সুন্দরভাবে সাজাইছে। কন্টাক্ট আস পেজ আমরা দেখছি, সার্চিং তেমন কিছু নাই, জাস্ট প্রোডাক্ট সার্চ করলে এখানে শো করবে বা যে প্রোডাক্টটা খুঁজতেছি আমরা সেই প্রোডাক্টটা এখানে পাবো। ফুটারের ভিতর আমরা পেজগুলো দেখলাম, কিন্তু ফুটারের ভিতর আমরা বলছিলাম যে একটা নিউজলেটার অপশনটা আছে এখানে, সমস্যা নেই, সাবস্ক্রাইব। এই নিউজলেটার অপশনটাও পাইলাম, এটাও খুব একটা ইম্পর্টেন্ট। নিউজলেটারের পাশাপাশি এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিংকস অ্যাড করা অনেক ভালো, অনেক দরকার বলা যায়। এটা ট্রাস্টের একটা ব্যাপার আছে যে সোশ্যাল মিডিয়াতেও আমরা বিজনেসটা করতেছি এটা শপিফাই দিয়ে, তাহলে গুগল এটা বেশি আমাদের ট্রাস্টেড মনে করবো, সেজন্য এটা অ্যাড করা অনেকটা ইম্পর্টেন্ট। কিন্তু তার এটা নাই, এটা তো আমি অ্যাড করতে পারবো না, তার যদি পেজ থাকে সেটা তাকে বলতে হবে, সে এটা অ্যাড করে দিবে। সেই জন্য এই অপশনটা আমি বলে দিলাম যে এখানে এটা নাই, কিন্তু লাগবে বা দেয়াটা উত্তম। এখন যদি তার থাকে বা সে চায়, বা এটা তো আমার পারমিশন নিয়ে করতে হবে, এটা আমার ওয়েবসাইট না, আমি কিছু একটা বসায় দিলে হবে না। সে একটা প্রফেশনাল কাজ করে, আমারও একটা প্রফেশনালিজম মেনটেন করে চলতে হবে। সেজন্য এটা তার পারমিশন বা তার ওয়েবসাইট বা তার এই সোশ্যাল মিডিয়া লিংকস থাকলে আমরা সেটা এখানে বসায় দিব। আপাতত আমাদের এটা কিছু করার পারমিশন নাই, সো আমরা এটা করব না। মোটামুটি দেখলাম আমরা। আরেকবার দেখি আমি। এখন আমরা প্রোডাক্টস এর ভিতরে যাই, প্রোডাক্টস এর ভিতরে কি সমস্যা থাকতে পারে কিনা দেখি, যেমনটা বলছিলাম।
যে তার প্রোডাক্টের সবকিছু দেয়া আছে সুন্দরভাবে, যে এই ভেরিয়েন্ট গুলা হোয়াইট, সিলভার, নেভি, মোটামুটি সব দেয়া আছে, মিন্ট, রোজ গোল্ড, মোটামুটি সব দেয়া আছে। এখানে একটা তার কি বলে চেক আউটের যেই পেমেন্ট গেটওয়ের যেই লোগো গুলো আছে নিচে দিলে ভালো হয়, এটা সে দেয়নি, আমি তাকে বলবো দেওয়ার জন্য। তার প্রোডাক্টে তার ওয়েবসাইটে কিন্তু রিভিউ নাই, এটা বড় একটা ফ্যাক্ট। রিভিউর ব্যবস্থা করতে হবে, তাকে বলা লাগবে যে তোমার যদি আগে কোনো সেল করে থাকো বা তুমি কোনোভাবে এখানে রিভিউ বসাতে হবে, এটাও আমাদের হাতে নাই, তাকে বলতে হবে। এটা গেট ইন টাচ, এটা আমরা গেট ইন টাচ না লিখে বিজনেস ইনফরমেশন দিয়ে দিলে ভালো হয়। চলো এটা একটু চেঞ্জ করি, বিজনেস গেট ইন টাচ লেখাটা আমরা একটু চেঞ্জ করার ট্রাই করি। এটা চেঞ্জ করার জন্য আমরা এই অনলাইন স্টোরে ক্লিক করতে হবে, তারপর থিমস, দেখি নেভিগেশন থেকে এটা চেঞ্জ করা কিনা। এটা ইয়াতে চেঞ্জ করতে হবে, থিমস, কাস্টমাইজ, তারপর নিচে ফুটার, তারপরে যে গেট ইন টাচ, এটা আমরা এইখানে জাস্ট লিখে দেবো বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফো লিখলে হবে। বিজনেস ইনফো, পলিসিস, হেল্প, এগুলো ঠিক আছে মোটামুটি। এটা বেশি মার্ক হয়ে গেছে, একটু মার্কটা কমাই দিই, যেমন এটা নরমাল থাক, বাকিগুলা ঠিক আছে আমার মনে হচ্ছে। এটা সেভ দিয়ে দিই, এই তো সেভ হয়ে গেছে। দেখেন এটা মোটামুটি চেঞ্জ, এই যে বিজনেস ইনফো হয়ে গেছে, এটা যে আগে ছিল গেট ইন টাচ এখন হয়ে গেছে বিজনেস ইনফো। এভাবে আমরা চেঞ্জ করতে পারি। এখন এখান থেকে বের হয়ে যাই। আরেকটা বিষয়, এই দেখেন আমরা আবার শিপিং পলিসি পেজে একটু যাই। আমরা শিপিং পলিসি পেজে দেখলাম, দেখি যে যে 4.99 যে শিপিং কস্টটা দিছে, এটা কি আসলেই 4.99 নাকি সে শুধু আন্দাজে লিখে দিছে, এটা আমাদের চেক করা অনেক ইম্পর্টেন্ট। এটা চেক করতে আমাদের যেতে হবে এই অ্যাডমিন প্যানেলে, তারপর সেটিংস, তারপর যে শিপিং এন্ড ডেলিভারিতে ক্লিক করতে হবে, তারপর ম্যানেজ রেটস, এই দেখেন এখানে কিন্তু সে আসলে এই 4.99 টাকা $99 নিচ্ছে শিপিং চার্জ হিসেবে, তার মানে সে পারফেক্ট ভাবেই মোটামুটি লিখছে। এটা একটা চেক করা ইম্পর্টেন্ট, আপনারা চেক করবেন যে শিপিং পলিসি পেজে যে লেখা আছে এটা কি এই শিপিং চার্জের সাথে আসলেই মিলতেছে কিনা, এটা আপনার ভিতরে ঢুকে চেক করবেন, এটা চেক করাটা ইম্পর্টেন্ট। সে এখানে লিখলো একটা, তারপর যদি শিপিং পলিসি পেজে আরেকটা দেয়, এটা কিন্তু এই বড় ধরনের সমস্যা। ক্লায়েন্ট এই গুগল কিন্তু একদম এই ফেক ভাবে বোর্ড দিয়ে সে কিন্তু এই শিপিং এর জন্য যে এই প্রোডাক্ট কিনা সেই পর্যন্ত গিয়েও চেক করেছে সব ঠিকঠাক আছে কিনা, শিপিং প্রাইসের মতো করে। এটা সে পারফেক্ট দিছে আমার কাছে ব্যাপারটা, মানে গুগলের যেমন চায় তেমনই লাগছে। শিপিং চার্জটা দেখলাম আমরা, শিপিং চার্জ এখন আর এখানে কাজ নাই, আমরা শিপিং দেখলাম। তার ডোমেইনের একটা ব্যাপার আছে, www আছে কিনা দেখি।
আগে একটু কপি করে নেই লিঙ্কটা। ডাব্লিউ হ্যাঁ, এটা এখানে ডাব্লিউ নাই, বাট ডাব্লিউ এখানে অ্যাড করে দিতে হবে যেন এটা সমস্যা না হয়। এটা ক্লায়েন্টকে আমার বলতে হবে যে এখানে এটা অ্যাড করো। আপাতত আমি আর কোনো সমস্যা দেখতেছি না। এখানে আমরা সমস্যা পাইলাম কি কি, তারপর তার ওয়েবসাইটে কোনো রিভিউ নাই, তার ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া লিংক নাই, তার ওয়েবসাইটে আপনার কি বলে ওই ডাব্লিউ নাই, আর ডোমেইনটাও চেক করার একটা ব্যাপার আছে। মোটামুটি এখানে আর কোনো সমস্যা নাই। ডোমেইনটা আমি যদি সমস্যা থাকে ওটা আমি চেক করে ক্লায়েন্টকে বলবো যে এটা ফিক্স করো, বা যদি সমস্যা না থাকলে যেমন আমি দেখাইছিলাম যে চেক করার পর লাল বা কিছু থাকলে ওটা ক্লায়েন্টকে বলতে হয়। এটা আপনারা জানেন, এটা আপনারা এই আগেই দেখছেন। এটা দেখানোর আর কিছু নাই তেমন, লিংকে ঢুকলেই হবে। আমি প্রোডাক্ট বা আমি সমস্যা খুঁজতেছি যা যা সলভ করা লাগে একটা ওয়েবসাইটে। এখানে খুব বেশি একটা কিছু দেখতেছি না তেমন, তো আরো চেক করি। দেখি তার প্রোডাক্ট গুলা যে সবগুলা কি স্টকে আছে কি নাই। এই যে আমরা অ্যাডমিন প্যানেলে চলে গেলাম, তারপর প্রোডাক্টস, অল প্রোডাক্টস, তারপর দেখি যে দেখেন অনেক প্রোডাক্টস আছে তার স্টকে, 7,000 7,000 মানে সব 7,000 8,000-এর উপরে, 1,000-এরও আছে, হিউজ প্রোডাক্ট। এবং আরেকটা ব্যাপার আমি বলে দিই, প্রোডাক্ট গুলার ভিতরে যদি অফার দেয়া থাকে, মনে করেন যে সবগুলা প্রোডাক্টে যদি সে অফার দিয়ে দেয়, কিছু কিছু ওয়েবসাইট আছে বা কিছু কিছু ক্লায়েন্ট আছে আমার দেখা জানা, মোটামুটি বেশিরভাগ ক্লায়েন্টই তার সব প্রোডাক্টের উপর অফার দিয়ে দেয়, যেমন 50%, 40%, 30%, এখানে অফার দিয়ে দেয়। অফার দিলে ক্লায়েন্ট সে ভাবে যে তার সেল বেশি হবে অফার দেখে মানুষ, কিন্তু সেই অফারটা গুগল আবার এলাও করে না। প্রত্যেকটা প্রোডাক্টে অফার দেয়, সেটা গুগলের একটা ভায়োলেশন। সো ট্রাই করবেন যদি কোনো অফার থাকে এখানে, সেটা যেন কোনোভাবেই আপনার অফারটা যেন না থাকে। ক্লায়েন্টকে বলবেন যে নরমাল নরমাল রেট দিতে, কোনো অফার টফার আপাতত না দিতে। অফার দেওয়াটা গুগলের কাছে এই গ্রহণযোগ্য হয় না। সো এটা আপনারা মাথায় রাখবেন সবসময়। অফারটা অ্যাভয়েড করবেন যতক্ষণ না পর্যন্ত মার্জিন সেন্টারটা ফিক্স না করতে পারছেন। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আবার যখন অফার থাকবে তখন আপনি নিজেও এটা ফিক্স করতে পারবেন। কি করবেন? অল প্রোডাক্টসে আসবেন, তারপর এই যে এখানে ক্লিক করবেন, তারপর এডিট প্রোডাক্টস, লোডিং হচ্ছে। এই যে দেখেন, যদি অফার থাকে তাহলে এই যে কম্পেয়ার প্রাইজে কিছু লেখা থাকবে, মানে কোনো প্রাইস লেখা থাকবে। এই কম্পেয়ার প্রাইজে যদি কিছু লেখা থাকে, মানে কোনো প্রাইস লেখা থাকে, সেগুলো আপনারা এইভাবে মানে নরমাল করে দিবেন। যেমন আমি দেখাইলাম যে এখানে এই 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 প্রাইসটা দেয়া আছে, এটা থাকলে কিন্তু অফার একটা অন হয়ে গেছে। এটা যদি কেটে দেই, সেই প্রোডাক্ট থেকে অফারটা চলে যাবে। অফার দেয়া থাকলে কম্পেয়ার প্রাইসে লেখা থাকবে, আপনারা এখান থেকে সবগুলো অফার কেটে দিবেন এই পারমিশন নিয়ে। পারমিশন নেওয়ার পর ক্লায়েন্টকে অবশ্যই সবকিছু জানায় করবেন, না জানায় কোনো কাজ করবেন না, তাহলে ক্লায়েন্ট আপনাকে এই যদি ক্লায়েন্ট আপনার কাজের প্রতি সন্তুষ্ট না হয়, বা আপনি ক্লায়েন্টের না জানায় কোনো চেঞ্জ করে ফেলছেন, বা ক্লায়েন্ট সেটা চায় না এমন কিছু করে ফেলছেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ইফেক্ট করবে, ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটা খারাপ রিভিউ দিয়ে চলে যাবে। এটা কিন্তু আপনার সামলাতে হবে। সেজন্য যা যা করবেন প্রত্যেকটা জিনিস অবশ্যই ক্লায়েন্টের মতামত নিয়ে করবেন। যদি অফার থাকে ক্লায়েন্টকে বলবেন অফ করে দিতে, অথবা ক্লায়েন্টের থেকে পারমিশন নেবেন যে ভাই আমি এটা অফ করতেছি, আমি কি এটা অফ করতে পারবো, বা এটা আমার অফ করা ইম্পর্টেন্ট। সে কিন্তু শুধু গুগল মার্চেন্ট সেন্টারের জন্য বিজনেস করে না, সে বিজনেস করে আরো অনেক অনেক সাইটে অ্যাড দেয়, অনেক অনেক ভাবে অ্যাড দেয়, সে সব মিলে কিন্তু সে বিজনেস করে।
শুধু এই মার্চেন্ট সেন্টারের জন্য সে সব প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করে দিলে কিন্তু তার বিজনেসের ক্ষতি হবে। আপনি যদি সেটা করেন সে কিন্তু এটা মানে খারাপ ভাবে নিবে এবং আপনাকে একটা ব্যাড রিভিউ দিতে পারে। একটা ব্যাড রিভিউ আপনার প্রোফাইলের জন্য একদম মানে অর্ডার না পাওয়ার জন্য একদম কি বলে ওটা একদম শেষ হয়ে যাবে আপনার প্রোফাইলটাই। সো আপনারা প্রত্যেকটা জিনিস ক্লায়েন্টের পারমিশন নিয়ে করবেন। আবার এই এখানে দেখাই দিলাম যে অফার প্রাইস গুলা কিভাবে অফ করবেন। যদি কোনো এখানে প্রাইস থাকে সেটা খালি এই এমন জিরো বানাই দিবেন, এই বক্সটা ব্ল্যাঙ্ক করে দিবেন। এটাই এখানের কাজ। এটা আমরা লিভ নেই, সব প্রোডাক্ট ঠিকঠাক আছে বা আমি ক্লায়েন্টের পারমিশন ছাড়া এখানে কোনো চেঞ্জও করতে পারবো না। এবং আরেকটা ব্যাপার, আমি কিন্তু মোটামুটি এটা ফিক্স করতেছি এমন না, আমি আপনাদের এই যা যা ধারণা ছিল না বা যা যা এই ধারণা আরো দেওয়া দরকার সব মোটামুটি দিচ্ছি। প্রোডাক্ট গুলো যদি এই আপনার গুগল যেগুলো অ্যালাউ করে না ওই ধরনের প্রোডাক্ট, যেমন ড্রাগ বা এই আপনার অস্ত্র টাইপের বা জ্বালানি এমন টাইপের কোনো প্রোডাক্ট হইলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না কখনোই। গাড়ি বা অন্যান্য সাইকেল সেগুলো কিন্তু গুগল অ্যালাউ করে না, সেগুলো সেলিংও অ্যালাউ করে না। আবার আপনার যেমন সিকিউরিটি ক্যামেরা, ছোট ছোট অনেক এই ক্যামেরা আছে যেমন ওইগুলা দিয়ে অনেক অপকর্ম হওয়ার চান্স থাকে, সেজন্য গুগল ওই টাইপের জিনিসগুলো অ্যালাউ করে না। এগুলো আপনারা একটু সতর্ক থাকবেন। মোটামুটি সবকিছু চেক করেই কাজ নেবেন যেন ক্যান্সেল না হতে চায়। ক্যান্সেল হলে কিন্তু আপনার প্রোফাইলে একটু সমস্যা হবে, কিন্তু চেক করে কাজটা নিলে আপনার ক্যান্সেলেশন রেটটা আপনার কমার চান্স কম থাকবে। এগুলো আপনারা মাথায় রেখে কাজগুলো নেবেন। এবং প্রোডাক্টের যে ডিসক্রিপশন, এটা আরেকটা সমস্যা আমি এখানে দেখতেছি যে কিছু কিছু প্রোডাক্ট একদম আপনার ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, আবার কিছু কিছু প্রোডাক্ট এই নরমাল যেভাবে লেখা ওইভাবে লেখা। ক্যাপিটাল লেটার দিয়ে লিখলে কিন্তু হবে না, এটা একটা ভায়োলেশন। এই যে এখানে দেখেন সব সব পুরো লাইনটা একদম ক্যাপিটাল লেটার দিয়ে লেখা, এটা হবে না। এটা গুগল একদম স্পষ্টভাবে বলে দিছে যে এই সবগুলা ওয়ার্ড মানে সব একটা ফুল লাইন ক্যাপিটাল লেটার দিয়ে হবে না, ডিসক্রিপশনে লিখলেও হবে না, টাইটেলে লিখলেও হবে না। এটা একটা বড় ধরনের সমস্যা। এটা আমি এখানে রাখতে হবে এবং ক্লায়েন্টকে জানাতে হবে যে তুমি এটা ক্যাপিটাল লেটার লিখছো, আমি এটা চেঞ্জ করতে হবে বা তোমার এটা চেঞ্জ করতে হবে। তখন সে আমাকে যদি পারমিশন দেয় যে তুমি চেঞ্জ করো, তাহলে আমি চেঞ্জ করে দিব। চেঞ্জ করব কোথা থেকে? চেঞ্জ করার জন্য অ্যাডমিন প্যানেলে চলে যাবেন এবং সেই প্রোডাক্টের লিংকটা কপি করবেন। কপি, তারপর এই যে এখানে কি বলে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর না, এটা এখানে আসতেছে না। এটা এখানে আসার কথা বাট আসতেছে না। আচ্ছা যাই হোক, এই প্রোডাক্টটা খুঁজে বের করবেন। এখান থেকে খুঁজে বের করে এই যে দেখেন সাপোজ এটা খুঁজে বের করলাম আমরা। লোডিং হচ্ছে, বের করে এই যে দেখেন টাইটেল, এটা চেঞ্জ করে দিবেন। জাস্ট এটা পারফেক্ট আছে, এটা ছোট মানে সবগুলা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা না, এটা পারফেক্ট আছে। যেগুলা ক্যাপিটাল লেটার দিয়ে লেখা ক্লায়েন্টের থেকে পারমিশন নিয়ে এভাবে চেঞ্জ করে দিবেন। এটা কিন্তু শুধু টাইটেল না, ডিসক্রিপশনেও এটা মানে এটা রিফ্লেক্ট করবে। সো এটা আপনার মাথায় খেয়াল রাখবেন। এই যে যেমন এই যে এটা সবগুলা আপনার এই ক্যাপিটাল লেটার দিয়ে লিখে এটা চেঞ্জ করতে হবে। এই ডিসক্রিপশনটা আবার ঠিক আছে যতটুকু দেখতেছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেন প্রোডাক্ট গুলা অন্য সাইট বা অন্য আলি এক্সপ্রেস বা ইবে বা অন্যান্য যেই এই শপিং এর যেই ওয়েবসাইট গুলো আছে হোলসেল বা বড় বড়, ওদের থেকে যেন কপি না হয়। গুগল কিন্তু অনেক অ্যাডভান্স, কপি প্রোডাক্ট ধরতে কিন্তু ওদের 1 সেকেন্ডও সময় লাগার কথা না। যেমন গুগল পিক্সেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কিভাবে একটা জিনিস খুঁজে বের করে দেয়। জাস্ট একটা ছবি দেখাবেন, যে কোনো ছবি, আপনারা ওইটা দিয়ে মানে গুগল পিক্সেল ইউজ করে ওই ছবির রিলেটেড যদি গুগলে কিছু থাকে আপনাদের ওটা শো করে দিবে। বুঝতেই পারছেন তারা কতটুকু অ্যাডভান্স। এটা কিন্তু ছোট ব্যাপার না যে কপি করলেন গুগল হয়তো বা ধরতে পারবে না। গুগল এতটাই অ্যাডভান্স যে আপনি একটা ছবি দেখালে ওই ছবি অনুযায়ী গুগলের ভিতর কোনো এই কিছু আছে কিনা সব দেখাই দিবে। শুধু ওইটাই দেখাবে না, ওইটা রিলেটেড সবকিছু দেখাই দিবে। সো এটা কেয়ারফুল, গুগলকে ছোট ভাবে নেয়ার কিছুই নাই। এটা কেয়ারফুল যেন প্রোডাক্ট গুলা কপি না হয়। এটা এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন। ক্লায়েন্ট যদি আপনাকে মিথ্যা কথা বলে যে এটা কপি না, কিন্তু আসলে সে কপি করছে, তাহলে এটা কিন্তু আপনার দোষ না বা ক্লায়েন্টের দোষ বলা যায়।
আপনি এটা যতই ট্রাই করেন এটা সলভ হওয়ার চান্স খুবই কম হবে, কিন্তু চান্স কম। গুগল তো সব সময় সব ধরে ফেলতে পারে না, মাঝে মাঝে বা বেশিরভাগ সময় তারা সবকিছু ধরে ফেলতে পারে। কেয়ারফুল থাকবেন কাজ নেওয়ার আগে। আরো কিছু দেখা যায় কিনা দেখি, আপনাদের বুঝাই দেওয়ার জন্য। দেখ, মোটামুটি সবগুলাই ওরা ক্যাপিটাল লেটার ইউজ করছে, এটা একদম একটা ভায়োলেশন, এটা সলভ করতেই হবে মাস্ট। আর কি দেখানো যায়? এখন আমি আমার ক্লায়েন্টকে বলতে পারি যে মোটামুটি তুমি তোমার সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্কস অ্যাড করো, যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, তারপর লিঙ্কডইন প্রোফাইল, টুইটার, মোটামুটি এগুলা অ্যাড করতে হবে তার এখানে। বা অ্যাড না করলে মানে না করলে যে এটা নয় এমন না, অ্যাড না করলে হইতেই পারে, বাট অ্যাড করলে ব্যাপারটা ট্রাস্টেড হয়, এটা অ্যাড করাটাও মানে রিকমেন্ডেড। আমি এখানে আর কোনো সমস্যা দেখতেছি না। এখানে আওয়ার কালেকশনসে ক্লিক করলাম, দুইটা কালেকশন আছে, দুইটা দেখি। কিছু কিছু সমস্যা পাইলাম, সেগুলো বলে দিলাম। এগুলো আমার বা আমার ক্লায়েন্টের থেকে পারমিশন নিয়ে সলভ করতে হবে। আর ওই ইস্যু আমি খুঁজতেছি। আমি সবগুলা প্রোডাক্ট দেখলাম না, বলে দিলাম যে প্রোডাক্টের কই কই সমস্যা থাকতে পারে, এটা আপনারা দেখবেন। যেমন ক্যাপিটাল লেটার, ওয়েবসাইটে খুব বেশি একটা সমস্যা দেখতেছি না আর এগুলো ছাড়া। আচ্ছা, এখন আমরা মার্চেন্টে চলে যাই, চলেন। এই কিছু জিনিস মার্চেন্টের সাথে ওয়েবসাইটের মিলানো লাগে, সেটা আমরা একটু দেখি। মার্চেন্টে চলে যাই, মার্চেন্টের সেটিংসে চলে যাই। এই সেটিংসে গেলাম, তারপর আমরা শিপিং এন্ড রিটার্নসে চলে যাই। শিপিং এন্ড রিটার্নসে গিয়ে কিছু জিনিস আমরা মিলিয়ে নেই ওয়েবসাইটের সাথে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ছাড়া হবেই না। আমরা শিপিং এ ঢুকলাম, তাহলে শিপিং পেজটাই ওপেন করি, শিপিং পলিসি। আচ্ছা, আমরা এখানে দেখি যে তার রেটটা আমরা মার্চেন্ট সেন্টারটা এই ওয়েবসাইটের যে শিপিং পলিসির যে রেটটা আছে, আমরা এটা মার্চেন্ট সেন্টারে অ্যাড করা লাগবে। দেখি মার্চেন্ট সেন্টারে অ্যাড করা আছে কিনা, ক্লায়েন্টই মোটামুটি সব অ্যাড করে রাখছে, আমি একবার চেক দিই। আরেকবার দেখি। আবার মার্চেন্ট সেন্টারে যাই, ডেটটা ট্রানজিট টাইমটা একটু সমস্যা দেখতেছি। হ্যাঁ, ট্রানজিট টাইম আপনারা এটাতে এই মানে এই অপশনটাতে এই কাজ করা তেমন দরকার নাই, যদি স্পেসিফিক ভাবে ওই ক্যারিয়ার গুলা যদি অ্যাড না থাকে। এই যে ক্যারিয়ার গুলো যদি ওয়েবসাইটে স্পেসিফিক ভাবে না থাকে, এগুলো তেমন দরকার নেই, এই অপশনটা একদম মানে খুব একটা ইম্পর্টেন্ট না, এটা আপনার এটা ইউজ করবেন, এটা আপনার জন্য ইজি হবে। রিকমেন্ডেড, দেখেন এখানে লিখে আছে রিকমেন্ডেড, এটা ইজি। আর এটা দিয়ে আপনার ইজি ভাবে আপনারা সবকিছু ঠিকও করতে পারবেন। দেখি আমরা হ্যান্ডেলিং টাইমটা কত দিছিল। এই যে হ্যান্ডেলিং টাইম 2-3 বিজনেস ডেজ। বিজনেস ডেজ বলতে এখানে দেখেন এই যে ওর সাপোর্ট টাইম দেখেন, প্রায় মানডে টু ফ্রাইডে, মানে মানডে থেকে ফ্রাইডে হচ্ছে তার এই ওয়েবসাইটের কার্যক্রম চালু থাকে, কোনো কিছু শিপিং বা এই সেই, এটাকে বলা হয় বিজনেস ডেজ। মানডে টু ফ্রাইডে তার বিজনেস ডেজ, এর বাইরে সেগুলো অফ ডে হিসাবে কাউন্ট হবে। এই যে এখানে আমরা 1 থেকে 2 বিজনেস ডেজ, মানডে টু ফ্রাইডে, এটা ক্লিক করলাম, এটা হচ্ছে হ্যান্ডেলিং টাইম। হ্যান্ডেলিং টাইমটা কিন্তু এখানে এই যে ওয়েবসাইটে আবার একটু উপরে চলে গেছে, এই যে ওয়েবসাইটে হ্যান্ডেলিং টাইমটা একদম স্পেসিফিক ভাবে দেয়া আছে, দেখেন দেয়া আছে। শিপিং টাইমটা হচ্ছে 5 থেকে 8 দিন, আমরা এটা 5 থেকে 8 দিন করে দিব।
5 থেকে 8 দিন, আর বিজনেস ডেজ মানডে টু ফ্রাইডে। তারপর নেক্সট, তারপর শিপিং চার্জ 4.99 ইউএসডি সে দিয়ে রাখছে, এটা আগে দেয়া ছিল, সে দিছে, দেয়া ছিল না, এখন এটা সেভ দিয়ে দিব। এই যে ক্লায়েন্ট কিন্তু মোটামুটি খুব সাজায় রাখছিল, ক্লায়েন্টও আমাদের থেকে মোটামুটি অ্যাডভান্সে বলা যায়, সে কিন্তু এতটাও দুর্বল না, সে সবকিছু সাজায় রাখছে, কিছু জায়গায় ভুল করছে, যে এই জায়গাটা ভুল ছিল এটা আমরা ঠিক করে নিলাম। ক্লায়েন্টও মোটামুটি ভালো পারে। একটা জিনিস নিয়ে আপনি যখন ঘাটাঘাটি করবেন বা কাজ করবেন, আপনিও মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন। কাজ না করা পর্যন্ত বা এই সেক্টর নিয়ে ঘাটাঘাটি করা না করা পর্যন্ত আপনি খুব বেশি একটা আগাইতে পারবেন না। যে ক্লায়েন্টরা একটা ভুল করে, তারা শিপিংটা ঠিক মতো সেট করে কিন্তু রিটার্ন পলিসিটা তারা সেট করে না, এটা ইম্পর্টেন্ট মনে করে না। এটা আমি অনেক অনেক ক্লায়েন্ট দেখছি যারা শিপিং পলিসি মানে এ টু জেড সব ঠিক, শুধুমাত্র সে রিটার্ন পলিসিটা অ্যাড করে না। এটা কেন করে না আমি বুঝি না, এটা তাদের কাছে কি মানে কি মনে হয় আমি বুঝি না, এটা তারা অ্যাড করেই না, সবকিছু করলেও এটা করে না। আচ্ছা, এটা আমরা অ্যাড করে দিই। আচ্ছা, দেখি সে প্রোডাক্টটা কই সেল করতে চায়, এটা দেখার বিষয়। রিটার্ন, ওকে, আর একটা ট্যাব ইউজ করলাম, এটা থাক। ওই ট্যাব থেকে আমরা দেখে আসি যে মিসরিপ্রেজেন্টেশন ইস্যুটা কোন দেশে শু করতেছে। ও সরি, শিপিং এ গেলেই আমরা পাবো এটা, শিপিং এন্ড রিটার্ন। এটাও কিন্তু একটা দেখার বিষয়। এই যে ইউএসএ, সে মানে ওয়েবসাইটের ভিতর ইনফরমেশন দিছে ভিয়েতনামের, কিন্তু সে প্রোডাক্ট সেল করতে চায় ইউএসএ তে। এটা কিন্তু খুব একটা টাফ হবে না বললেই চলে। সে যদি ইউএসএ তে প্রোডাক্ট সেল করতে চায়, তার স্টোর হতে হবে ইউএসএ এর অ্যাড্রেস। সে দেখেন এখানে দিয়ে রাখছে ভিয়েতনামের অ্যাড্রেস, এই যে ভিয়েতনামের অ্যাড্রেস, আর সে প্রোডাক্ট সেল করবে ইউএসএ তে। এটা কিভাবে হয়? এটা তো গুগল সন্দেহ করবে, আর গুগল ড্রপ শিপিং একদমই পছন্দ করে না, কারণ ড্রপ শিপিং এ অনেক আপনার দুর্নীতি হয়, যেমন টাকা মেরে দেয় যারা ড্রপ শিপিং এ, কিন্তু বা অনলাইনের যে ইন্টারন্যাশনাল বিজনেস গুলো আছে ওরা কিন্তু আগে পেমেন্ট নিয়ে নেয়, তারপর প্রোডাক্ট দেয়। অনেক এই আছে যারা পেমেন্ট নেয় তারপর প্রোডাক্ট আর দেয় না, এমন হয়। এই জন্য গুগল ড্রপ শিপিং একদমই পছন্দ করে না। গুগল চায় যে যে বিজনেস করবে একদম এই টোটাল আইডেন্টিটি নিয়ে বিজনেস করবে, যেমন ফিজিক্যাল অ্যাড্রেস, এই পার্মানেন্ট অ্যাড্রেস, এই কি বলে এলএলসি, সবকিছু নিয়ে সে বিজনেস করতে হবে। আর না হয় গুগল এটা সাপোর্ট করে না। এটা কিন্তু গুগল ভালোর জন্যই করে, যেন মানে যারা গুগলের অ্যাড থেকে কোনো কিছু কিনে যারা যেন প্রতারিত না হয় এবং গুগলের অ্যাড এর প্রতি তার বিশ্বাসটা থাকে। সেই জন্য গুগল এই ধরনের ব্যাপারগুলা তাদের কাস্টমারকে এনশিওর করে। এটা অ্যাপ্রুভ হওয়ার চান্স আমার মনে হচ্ছে খুব কম। অনেকগুলো ব্যাপারই আছে যেগুলোর জন্য মনে হচ্ছে এটা কম। যেমন প্রথম ব্যাপারটাই হচ্ছে সে প্রোডাক্ট সেল করতেছে এই ইউএসএ তে, তার বিজনেস অ্যাড্রেস ভিয়েতনামের, এটা মানে ঠিক না। গুগলের মতে এটা অ্যাপ্রুভ হওয়ার চান্স কম। আচ্ছা, তাও আমরা ট্রাই করি। গুগল তো সব সময় সবকিছু পারফেক্টলি হয় না, কিছু সময় যেটা হওয়ার কোনো চান্স নাই সেটা হয়ে যায়, আর যেটা হওয়ার জন্য 100% কনফার্ম থাকি আমরা, সেটাই হয় না। এমন অনেক অনেক আমার কাজ হয়েছে যেগুলো আমি ভাবি যে হবেই না, জাস্ট ট্রাই করি হয়ে যায়। আর যেগুলো আমি একদম পারফেক্ট ভাবে সব ঠিক করি ওইগুলাই হয় না। আচ্ছা, যাই হোক, আমরা ট্রাই করি। ইউনাইটেড স্টেটস, যেই কান্ট্রিতে আপনি প্রোডাক্টটা শিপিং এ দিবেন সেই কান্ট্রিটা অবশ্যই সেই কি বলে রিটার্নে অ্যাড করতে হবে। আমরা এই যে শিপিং এ মাত্র দেখলাম যে ইউএসএ তে সে প্রোডাক্টটা শিপিং করে, তাই আমরা রিটার্নে শুধু ইউএসএ দিব। যেই কান্ট্রিতে সে প্রোডাক্ট শিপ করে না সেই কান্ট্রিতে এখানে দেওয়ার কোনো মানে হয় না। প্রোডাক্ট শিপই যদি না হয় সেখানে প্রোডাক্ট রিটার্ন কিভাবে আসবে? সেই জন্য শুধু যেটা আমরা শিপিং করব সেই কান্ট্রিটাই দিব। আর এইখানে মার্চেন্ট সেন্টারের এই কি বলে, এখানে দেখেন লিংক দিতে বলছে, রিটার্ন পলিসির লিংক। আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গেলাম, রিটার্ন পলিসিতে ঢুকলাম, লিংকটা কপি করলাম, এই যে এখানে অ্যাড করে দিলাম। পারফেক্ট, ইয়েস আই অ্যাকসেপ্ট রিটার্ন। এখানে দেখেন সে জিজ্ঞেস করছে যে তুমি কি রিটার্ন নাও এই কান্ট্রিগুলো থেকে, যেমন ইউএস সিলেক্ট করছি, ইউএস এর কথা বলছে, ইয়েস আমি নেই। এবং কিভাবে নেই? মেইলের মাধ্যমে নেই, ইন স্টোর। মানে ইন স্টোর আমি কি মানে ক্লায়েন্ট কি তার
আমার এই দোকানে এসে কি প্রোডাক্টটা দিয়ে যেতে হবে, নাকি মেইল, যেমন ক্যারিয়ারের মাধ্যমে ফেডেক্স বা অন্যান্য যে ক্যারিয়ার আছে মেইল, এই মেইলের মাধ্যমে? নরমালি মেইল। আমার যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইটের কোনো এই সব দেখতেছি না তার, তাহলে এটা মেইলের মাধ্যমেই অ্যাপ্রুভ করতে হবে। মেইল দিলাম। তারপর এটা রেসপন্সিবিলিটি কে নিবে যদি প্রোডাক্টে বা কোনো ডিফেক্ট বা কোনো সমস্যা থাকে, এটা দেখি। এখানে লেখা না থাকলে কাস্টমার রেসপন্সিবিলিটি দিয়ে দেয় উত্তম। এখানে দেখি আমরা আছে কিনা। এখানে তেমন কিছু নাই, আমরা কাস্টমার রেসপন্সিবিলিটি দিয়ে দিই। নরমালি কাস্টমার মানে কাস্টমারসেরই এগুলা রেসপন্সিবিলিটি নেয়। দিয়ে দিলাম কাস্টমার রেসপন্সিবিলিটি। এখানে দেখেন 30 ডেজ, 30 ডেজ। সো মার্চেন্ট সেন্টারে আমাদের এখানে দিতে হবে 30 ডেজ এর ভিতর রিটার্ন আমরা অ্যাকসেপ্ট করি। নেক্সট। এই বক্সটা আপনাদের কিছু করা লাগবে না, এটা অপশনাল। এই যে এটা অপশনাল, এটা কিছু করা লাগবে না, এটা অপশনাল। নেক্সট। এটা নিউ ক্লিক করবেন, যে আমরা নিউ প্রোডাক্ট শুধু এই রিটার্নের জন্য অ্যাকসেপ্ট করি। ইউজ করে আমাদের প্রোডাক্টটা নষ্ট করে দিলে তো আমরা সেটা অ্যাকসেপ্ট করব না। তারপর আবার নেক্সট, ইউএসডি। তারপর এখানে কোনো রিস্টকিং ফি সে নিচ্ছে না। যদি কোনো রিস্টকিং ফি মানে প্রোডাক্টটা যে তার স্টকে আবার ব্যাক করতেছে, সেজন্য কি ক্লায়েন্টের থেকে কোনো চার্জ নেবে? যদি চার্জ নেয়, রিটার্ন পলিসিতে সে লিখে দিতে হবে। এখানে কোনো চার্জের কথা উল্লেখ করে নাই। এটা রিটার্ন পলিসিতেও থাকে, শিপিং পলিসিতেও থাকে। মূলত এটা রিটার্ন পলিসিতে বেশি থাকে। সে কোনো মানে চার্জ দিতেছে না, সো রিস্টকিং ফি। নেক্সট। ডান। আমাদের রিটার্ন পলিসি পেজটা সাজানো হয়ে গেল, শিপিংও হলো, রিটার্নও হলো। এখন আমাদের আর কি করা যায়, বিজনেস ইনফরমেশনটা আমরা একটু চেক করে আসি। বিজনেস ইনফরমেশনে আমরা দেখি এই অ্যাড্রেসটা কি সেম আছে কিনা। দেখেন তার কান্ট্রি কিন্তু ভিয়েতনাম। সে ভিয়েতনামে থেকে ইউএসএ তে প্রোডাক্ট সেল করতে চায়, এটা হওয়ার চান্স খুবই কম। হ্যাঁ, জিপ কোড সবকিছু মোটামুটি সেম। হ্যাঁ, সবকিছু সেম। ভিয়েতনামের নাম্বার দিয়ে ভেরিফাই করা। এখানে সে কন্টাক্ট আস পেজের লিংকটাও দিছে, এখানে কন্টাক্ট আস পেজের লিংকটা লাগবে, সে দিছে। এই বিজনেস মেলটাও দিছে পারফেক্টলি, নাম্বারটাও দিছে। নাম্বারটা কি ওয়েবসাইটের সাথে মিল আছে? এটা 54, এটা লাস্টে 18 হবে না, মিলাতে হবে। এটা কপি করলাম, এই নাম্বারটা কপি করলাম, এটা আমরা এখানে বসে সেভ দিয়ে দিলাম। এটা মিলিয়ে দিলাম। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবেই। নাম্বারটা চেক করবেন, বিজনেস মেইলটা চেক করবেন, আর এখানে কন্টাক্ট আস পেজের লিংকটা আছে কিনা সেটাও চেক করবেন। তারপর ওয়েবসাইটটা দেখি ক্লেম করা কিনা, ভেরিফাই করা কিনা। হ্যাঁ, দুইটাই করা, ভেরিফাই এন্ড ক্লেম। ব্র্যান্ডিং, এখানে তেমন কিছু দেওয়ার দরকার হয় না। দেখি তো স্পেসিফিক কোনো কালার আছে কিনা তোর ওয়েবসাইটে, যদি থাকে তাহলে আমরা দিয়ে দিব। তেমন কোনো কালার তো এখানে দেখতেছি না, আচ্ছা কালো দিয়ে দিই আমরা। এটাই দিবেন। আমি যেভাবে যেভাবে করতেছি দেখেন, এখানে যে কোনো একটা কালারের, যে কোনো একটা কালার করে ঢুকলাম। তারপর জাস্ট ব্ল্যাকে ইয়ে করলাম যে কালার কোডটা পাওয়ার জন্য। তারপর কপি, তারপর এখানে বসাই দিলাম মেইন কালার, ব্ল্যাক দিয়ে দিলাম। আর আর তেমন কিছু করা লাগবে না। লোগো যদি সে দেয়, লোগো এখানে তার ওয়েবসাইটে কোনো লোগো দেখতেছি না, এটা ক্লোজ করে দিই। এখানে কোনো লোগো দেখতেছি না তার, এটা জাস্ট একটা নাম, ফন্ট, লোগো না। লোগো যদি থাকে তাহলে লোগোটা এখানে বসাই দিবেন। দেখেন সাইজ লেখা আছে, সাইজটা মেনটেন করবেন। এই গুগলে অনেক সাইজের অ্যাপ আছে, সাইজের ওয়েবসাইট আছে, সাইজগুলো ওরা চেঞ্জ করে দেয়। আপনি প্রোডাক্টটা আপলোড করে সাইজ লিখে দিলে ওরা ওই সাইজের প্রোডাক্টটা দিয়ে দিবে, আপনার এই মানে সাইজের ইমেজটা দিয়ে দিবে। দেখেন সাইজগুলো এখানে লেখা আছে, সাইজ অনুযায়ী এখানে প্রোডাক্টগুলো এই লোগোটা আপলোড করবেন। এটা একটু বুঝে নিন। অনেক এই ওয়েবসাইট আছে যারা এই সাইটগুলো মানে
এই কি জানি ওয়েবসাইট বলে নাকি, ওয়েবসাইটের ভিতর আপনার যে লোগো গুলো আছে ওগুলার সাইজ চেঞ্জ করে দেয়। আমি একটা ওয়েবসাইট দেখাই দিই, পিক্রি সাইজ। এই যে পিক্রি সাইজ লিখলেই এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এই সবগুলার দিয়ে মোটামুটি আপনারা পিক গুলা রিসাইজ করে তারপর এখানে অ্যাড করতে পারবেন। যে কোনো একটা সিলেক্ট করবেন, ওটা দিয়ে আপনারা এই লোগোটা সাইজ চেঞ্জ করবেন, তারপর এখানে অ্যাড করে দিবেন। জাস্ট এতটুকুই। আপনার বিজনেস ইনফরমেশন সবকিছু দেখলাম মোটামুটি পারফেক্ট। তবে মেইন সমস্যাটা হচ্ছে সে প্রোডাক্ট সেল করতে চায় ইউএসএ তে, কিন্তু তার অ্যাড্রেসটা হচ্ছে ভিয়েতনামে। এটা একটা বড় সমস্যা। তাও ট্রাই করে যদি অ্যাপ্রুভ হয়, দেখবেন সেলস এন্ড সেলস ট্যাক্স এর অপশনগুলো ঠিক আছে কিনা। সবগুলা মোটামুটি অটোমেটিক দেয়া আছে। গুগল এর যে ট্যাক্স এর অনুযায়ী এটা অটোমেটিকলি ট্যাক্সটা কেটে নিবে ক্লায়েন্টের থেকে। এখানে মোটামুটি আর তেমন কিছু নাই। অটোমেটিক ইমপ্রুভমেন্টের একটা ব্যাপার আছে, অটোমেটিক ইমপ্রুভমেন্ট এটাও অ্যাড করা আছে পারফেক্টলি। সে মোটামুটি ভালোভাবেই করছে। এগুলো আর তেমন কিছু আমরা না করি। তার প্রোডাক্টে দেখি একটু কি ফিটটা। অল প্রোডাক্টস, সে কন্টেন্ট এপিআই দিয়ে প্রোডাক্ট গুলো আনছে। আমি যেটা বলছিলাম যে অটো প্রোডাক্ট ফিড আপলোড, অটো প্রোডাক্ট ফিডস তার অ্যাপ নামানো আছে ওয়েবসাইটে। সে খালি কন্টেন্ট এপিআই সিলেক্ট করছে আর এখানে প্রোডাক্ট গুলো অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে 1-2 দিন বা কিছু সময়ের ভিতরে। যে কন্টেন্ট এপিআই ইনপুট মেথড, মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষের দিকে। কন্টেন্ট এপিআই দিয়ে আনলে প্রোডাক্টের তেমন খুব একটা ঝামেলা থাকে না, ভুল হওয়ার চান্স থাকে না। ওটা অটোমেটিক্যালি গুগল নিজে থেকেই সেটা বের করে নেয় ওয়েবসাইটের সাথে মিলা। আমি দেখতেছি মোটামুটি আমাদের মার্চেন্ট সেন্টারের আর তেমন কিছু কাজ নাই। যেগুলো আছে ক্লায়েন্টের ফিক্স করতে হবে, এবং ফিক্স করার পর আমরা এটা রিভিউ রিকোয়েস্টে দিব। এই যে অ্যাকাউন্ট ইস্যুতে গিয়ে রিভিউ রিকোয়েস্ট দিব, তারপর এটা সলভ হবে কি হবে না এটা গুগল ডিসাইড করবে। আমি অনেক সমস্যা দেখতেছি, আমার মনে হয় না এই সেটটা সলভ হবে, কারণ এখানে যত সমস্যা দেখতেছি এটা সলভ হওয়ার কথা না। কিন্তু যদি এই সমস্যাগুলো না থাকতো আশা করি সলভ হইতো, খুব সুন্দরভাবে দেয়া আছে। তো এটাও সলভ হয়ে যেতে পারে, পার্সেন্টেজ আছে 50-50 চান্স। কোনোটাই এই না বলা যায় না, গুগল কখন কি করে সেটা না বলা যায় না। এটা চান্স আছে, কোনো মানে কি বলবো, এটা 50-50 চান্স আছে। ট্রাই করে দেখবো। আর দেখি এটা ক্লায়েন্ট কয়বার দিছিল। ক্লায়েন্ট এখনো এটা কোনো রিভিউ রিকোয়েস্টে পাঠায় নাই। একবার এটা সাসপেন্ড হয়েছে, মানে প্রথমবার যখন খোলার পর এটা সাসপেন্ড হয়, যেটা নিয়ম 3 দিন বা 24 থেকে 48 ঘন্টার ভিতর সাসপেন্ড হয়, এই নিয়মই সাসপেন্ডটা হয়েছে। এরপরে ক্লায়েন্ট আর রিভিউ রিকোয়েস্টে পাঠায় নাই। এটা 3বার পাঠাতে পারবো টানা। 3বারের পর 7 দিনের জন্য সেটা কোল ডাউনে চলে যাবে। কোল ডাউনের পর আবার 7 দিন পরে আবার একবার পাঠাতে পারবো, আবার 7 দিন। ওটা যদি অ্যাপ্রুভ না হয় আবার 7 দিন ওয়েট করতে হবে, তারপর আবার একবার পাঠাতে পারবো, আবার না হলে আবার একবার। এভাবে চলতে থাকবে। কোল ডাউনের পিরিয়ডটা এমনই। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো কনফার্ম কাজ শেষ। অ্যাপ্রুভ হলে 3 দিন সময় লাগবে এটা এখানে চলে আসতে, অ্যাক্টিভ হতে। ডিসঅ্যাপ্রুভ প্রোডাক্টগুলো অটোমেটিকলি, এখানে যদি 1000, 10,000 বা 1 লাখ প্রোডাক্টও থাকে সেটা আপনার ম্যানুয়ালি কিছু করা লাগবে না, এটা অটোমেটিকলি এইখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আপনার কিছুই করা লাগবে না। এটা আপনারা অনেকে হয়তো আমার কোশ্চেন করতেছেন যে ভাইয়া আপনার প্যাকেজে লিখছেন যে 100 প্রোডাক্ট অ্যাপ্রুভ করে দিবেন, 200 প্রোডাক্ট অ্যাপ্রুভ করে দিবেন, 1000 প্রোডাক্ট অ্যাপ্রুভ করে দিবেন, এটা কি ম্যানুয়ালি না কিভাবে কি? তাহলে প্রাইস কেন, যদি অটোমেটিকই হয় তাহলে প্রাইস কেন চেঞ্জ হবে? আপনি প্রাইস দিচ্ছেন একটার ভিতরে 100, আরটা 200, তাহলে প্রোডাক্টের বেস দিয়ে আপনি প্রাইসটা চেঞ্জ করছেন, তাহলে এটা এইভাবে কেন? এটা হচ্ছে জাস্ট একটা প্রাইসটা, আপনার গিগের প্রাইসটা বাড়ানোর একটা ট্রিক্স বলা যায়। ক্লায়েন্ট আপনাকে, মানে ক্লায়েন্ট তো এত কিছু বুঝে না, আপনি এই প্রোডাক্টের জিনিসটা শো করে আপনি প্রাইসটা একটু বাড়াই দিলেন, আর তো তেমন কোনো কাজ নাই, সবই সেম। তাহলে আপনার প্রাইসটা বাড়ানোর একটা এই চান্স হয়ে গেল ক্লায়েন্টকে দেখানোর জন্য। কিন্তু আসলে কিন্তু আপনার কাজটা একই, এটা আপনার অটোমেটিকলি অ্যাপ্রুভ হবে, ক্লায়েন্টেরও কিছু করা লাগবে না, আপনারও কিছু করা লাগবে না। জাস্ট আপনি মিসরিপ্রেজেন্টেশনটা সলভ করবেন এনিহাউ, দেন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, বা প্রোডাক্ট সবগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে আস্তে আস্তে। কিছু টাইম লাগবে, প্রোডাক্টের যদি সমস্যা থাকে টাইম লাগবে। এটা আপনার এই কোনো ম্যানুয়ালি কোনো কাজ করা লাগবে না অ্যাপ্রুভ করাতে। মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ মানে প্রোডাক্ট অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা আপনারা শিওর থাকতে পারেন।
ইনশাআল্লাহ। আচ্ছা, মোটামুটি কাজ শেষ। কিছু কিছু দেখাইলাম যে ক্লায়েন্টের সলভ করা লাগবে বা ক্লায়েন্টের পারমিশন নিয়ে আমার কাজ করা লাগবে, সেগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সব তো আর একটা ভিডিওতে শো করা যায় না। আমি আপনাদের দেখাইলাম যে কিভাবে মানে কি কি সমস্যা বের করা যায়, কি কি ওয়েতে সলভ করা যায়। ওয়েবসাইটের ভিতর রিভিউ লাগবে, ওয়েবসাইটের গুগলের যেই মানে কি বলে ট্রাস্টেড ইয়ে শো করার জন্য কিছু সোশ্যাল মিডিয়া লিংক লাগবে, এগুলো লাগবে, এগুলো দিয়ে আমরা আহ, মোটামুটি সলভ করতে পারবো। আর যে আমি লিস্টে যেগুলো দেখাইছি মোটামুটি ওইগুলো আপনারা খেয়াল রাখবেন। এ টু জেড আপনারা চেষ্টা করবেন যে সবগুলো মেনটেন করে কাজ করার জন্য, তাহলে আপনাদের বেটার হবে। আমি আমার লিস্ট ফলো করলাম না, আমি জাস্ট একটা র্যান্ডমলি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম যে কি কি জায়গায় সমস্যা থাকতে পারে, বা আমি দেখলাম যে এই মার্চেন্ট সেন্টারের সমস্যা আছে। আমার মোটামুটি এটার কাজ শেষ। আপনারা এইভাবে করতে পারেন। আর অবশ্যই আপনারা ওই জিনিসটা খেয়াল রাখবেন যে আমার লিস্টটা ফলো করার চেষ্টা করবেন অলওয়েজ। এই যে বললাম যে এই ফিট ফর গুগল শপিং, এই যে এটা হচ্ছে আপনাদের অ্যাপ, এটা দিয়ে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে সবগুলা প্রোডাক্ট আপনার মার্চেন্ট সেন্টারে চলে যায়। এটা ডাউনলোড করে ক্লায়েন্ট ডাউনলোড করার পর তার মার্চেন্ট সেন্টারের সাথে এটা কানেক্ট করলেই কন্টেন্ট এপিআই এর মাধ্যমে প্রোডাক্টগুলো মানে মার্চেন্ট সেন্টারে চলে যায়। এটা আছে, এই দেয়া আছে, সেজন্য সে কন্টেন্ট এপিআই দিয়ে তার প্রোডাক্ট গুলা এই মার্চেন্ট সেন্টারে অ্যাড করছে। এই যে দেখেন, সে শুধু কন্টেন্ট এপিআই এটা লিখে দিছে, মানে একটা ফিড কন্টেন্ট এপিআই এর ফিডটা দিয়ে দিছে, অটোমেটিকলি সব প্রোডাক্ট চলে আসছে। ফিট ফর গুগল শপিং এটা পেইড অ্যাপ, এটা পেমেন্ট করতে হয় গুগলকে বা এই অ্যাপের জন্য। এটা খুব ফাস্ট কাজ করে, এটা ভালো। আরেকটা আছে গুগল চ্যানেল, সেটাও মোটামুটি এটা ফ্রি, সেটা একটু স্লো, বাট অবশ্যই ভালো, খারাপ না, কোনো ভুল হয় না, জাস্ট একটু টাইম বেশি নেয়, এটাই মানে পার্থক্য। মোটামুটি এতটুকুই কাজ। আর যেগুলো আমি দেখাইছি সেগুলো আপনারা মানে সুন্দরভাবে করবেন। আর কিছু কিছু জিনিসগুলো আমি বললাম মাথায় রাখবেন, আর মাথায় রেখে কাজ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে সব। আরেকটা আবার বলে দেই, এই প্রোডাক্টের যেই আপনার ডিসকাউন্ট আছে, সবগুলা প্রোডাক্টে যদি ডিসকাউন্ট থাকে সেটা আপনারা চেঞ্জ করে দিবেন। কোনো ডিসকাউন্ট থাকতে পারবে না এমন এমন ভাবেই সবকিছু সেট করবেন, বা ক্লায়েন্টকে বলবেন সেট করে দিতে। প্রোডাক্টের টাইটেল বা ডিসক্রিপশনের জন্য একটা লাইন বা বড় হাতের সবকিছু না হয়, যেমন ক্যাপিটাল লেটার। এখানে অনেক অনেক আছে ক্যাপিটাল লেটারের, আবার কিছু কিছু আছে নরমালি আমরা যেমন গুগল চাই, যেমন এই যেমন। আর এটা আছে ক্যাপিটাল লেটার, এগুলা সলভ করতে হবে, ক্লায়েন্টের পারমিশন নিয়ে সলভ করতে হবে আমার। এগুলো আপনারা ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট আপনাদের পারমিশন দিলে যেভাবে দেখাইলাম সলভ করে দিবেন, বা ক্লায়েন্টকে বলবেন তুমি সলভ করো। এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা করবেন কিনা, ক্লায়েন্ট কি করাবেন, ক্লায়েন্টকে দিয়ে করাবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি জাস্ট বলে দিলাম যে এইভাবে সলভ করবেন, এই জিনিসগুলো ফলো করবেন। যেমন বিজনেস ইনফো, আমি এই ইনফো লেখাটা ছিল না, বিজনেস ইনফোটা ছিল না, গেট ইন টাচ ছিল, আমি এটা বিজনেস ইনফো বানাই দিলাম। এমন আপনারা ছোট ছোট ব্যাপার খেয়াল রাখবেন অবশ্যই। এই বিজনেস টাইম, সাপোর্ট টাইম, বিজনেস মেইল, এগুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই। প্রত্যেকটা জিনিস খেয়াল রেখে করবেন, এবং কপি যেন প্রোডাক্ট গুলা না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। চেষ্টা করবেন ক্লায়েন্টের থেকে জিজ্ঞেস করে নিতে যে ভাইয়া প্রোডাক্ট কি আপনারা নিচের প্রোডাক্ট নাকি কারো থেকে কপি করে ইউজ করতেছেন। যদি কপি হয় তাহলে মার্জিন সেন্টারে অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেকটা কমে যাবে, অনেকটা 80%ই কমে যাওয়ার চান্স থাকে, আবার অনেক সময় হয়ে যায়। এটা চেষ্টা করবেন যেন কপি না হয়। আর ড্রপ শিপিং কিন্তু গুগল এলাও করে না, এটা মাথায় রাখবেন। অনেকে আপনারা প্রশ্ন করেন বা জানতে চান যে ভাই অনেকে তো ড্রপ শিপিং করে, ড্রপ শিপিং এর বিজনেসটা পুরোটাই মানে মার্চেন্টের জন্য হয় না বললেই চলে, অনেক টাফ, অনেক টাফ হয়। অনেকে আপনাদেরও হবে, ট্রাই করবেন, হবে মানে, কিন্তু আপনারা সিউরিটি দিতে পারবেন না এটা হবে কি হবে না। আর ক্লায়েন্টকে বলবেন যে অ্যাড্রেসটা কিন্তু এই নরমাল একটা অ্যাড্রেস ক্লায়েন্ট বসায় দেয়, যেমন সে কোন জায়গায় থাকে তার বাসার অ্যাড্রেস বসায় দিল, কিন্তু এটা হয় না। অনেক ওয়েবসাইট আছে গুগলে এলএলসি সেল করে, তারা একটা আপনার বিজনেসের জন্য একটা আলাদা একটা ওই কি বলে অ্যাড্রেস সেল করে আপনার কাছে। সেই অ্যাড্রেসটা দিলে অনেক ভালো, গুগল বুঝতে পারে যে এই অ্যাড্রেসের একটা বিজনেস আছে। গুগলের এগুলা মানে বুঝে ট্রাস্টেড হয় ব্যাপারটা। যত ট্রাস্ট আপনি অর্জন করতে পারবেন গুগলের থেকে, তত অ্যাপ্রুভ হওয়ার চান্স হবে। যত ক্লিয়ার থাকবে আমরা তত ট্রাস্টেড মনে করি। যেমন গুগলও এইসব চেঞ্জ মানে জিনিস দেখে, আর এটা কিন্তু রোবট চেক করে, খুবই নিখুঁত। ম্যানুয়াল চেক হলে কিছু কিছু যে জিনিস দেখতো বা কিছু কিছু মানে যেগুলো আপনার লাগবে সেগুলো তারা দেখে মানে অ্যাপ্রুভ করে দিত বা কোনো একটা ডিসিশন নিয়ে নিত, কিন্তু এটা রোবট চেক করে। আর ওদের রোবট তো খুব অ্যাডভান্স, আপনারা জানেনই। সো এগুলা পারফেক্টলি দেখবেন, যা যা দেখাইলাম, আর আমার লিস্টটা ফলো করবেন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয়ে যাবে।
কাজটা একটু ক্রিটিক্যাল, সব মার্চেন্ট সেন্টার হবে এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। আপনারা মাথায় রেখে কাজ করবেন আর চেষ্টা করবেন যেন আপনারা আগে ক্লায়েন্টের থেকে কাজটা যদি পারেন যে পরে কাজটা নিতে, আগে কাজটা করে দেওয়ার চেষ্টা করবেন, তারপর কাজটা নেবেন, তাহলে আপনাদের ক্যান্সেলেশন রেটটা অনেক বেঁচে যাবে। আপনাদের অর্ডার ক্যান্সেল হলে ওয়েব কি বলে ফাইবার অ্যাকাউন্ট বা আপনাদের অ্যাকাউন্টে ইফেক্ট করতে পারে। আরেকটা ব্যাপার, আপনারা এই ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক এগুলাতে কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে, আমি অনেক ক্লায়েন্ট পাইছি এগুলাতে, বাইরে পেমেন্ট নিছি বা এভাবে কাজ করছি অনেক। আপনারা ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করবেন, এগুলা নিয়ে আপনারা একদিন পোস্ট করে বসে থাকলে হবে না, মিনিমাম 150 বা 50, 60 বা 30টা মিনিমাম অন্তত পোস্ট লাগবে আপনার একটা ইনস্টাগ্রাম বা একটা লিঙ্কডইন প্রোফাইলে। আমারও আছে, মোটামুটি কিছু পোস্ট করছি বা করি না, আমি মোটামুটি ক্লায়েন্ট পাইছি, অনেক নকও পাইছি, কাজ করার সময় পাইনি এমন অনেক আছে। এইভাবে ট্রাই করেন। ক্লায়েন্ট পাওয়া এই কাজের জন্য ক্লায়েন্ট পাওয়া কোনো ফ্যাক্ট না, হিউজ ক্লায়েন্ট, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টই এই ইস্যুটা ফেস করতেছে যারা এই অ্যাড রান করতে চায়, প্রত্যেকটা ক্লায়েন্ট একদম প্রত্যেকটা, কোনো মাফ নাই, গুগল একদম প্রত্যেকটা অ্যাকাউন্ট ধরে ধরে সাসপেন্ড করতেছে ক্রিয়েট করার পর। সো আপনাদের ক্লায়েন্ট পাওয়া নিয়ে কোনো সমস্যা নাই, হিউজ অর্ডার পাবেন আশা করি ইনশাল্লাহ। জাস্ট আপনারা কাজটা একটু বুঝা করবেন, আর সব তো আর আসলে একজন শিখাই দেওয়া সম্ভব না, আমি আপনাদের কিছু গাইডলাইন দিতেছি বা এই কাজটা কিভাবে করা যায় সেটা বলতেছি। আমার দ্বারা তো আসলে A to Z শিখাই দেওয়া সম্ভব না, আমিও কারো থেকে A to Z শিখি নাই, এটা আমার মোটামুটি এক্সপিরিয়েন্স দ্বারা। আপনারাও কাজ করবেন, এক্সপিরিয়েন্স হবে, আস্তে আস্তে আপনারাও শিখতে পারবেন ফুললি। এটা আসলে কারো দ্বারাই মানে A to Z শিখাই দেওয়া সম্ভব না, কোনো মেন্টরই আপনারা A to Z শিখাই দিতে পারবেন। আপনারা যদি নিজের ইচ্ছা বা আপনারা ঘাটাঘাটি না করেন, এটা নিয়ে আপনারা গুগলে ঘাটাঘাটি করতে পারেন আরো নলেজ নেওয়ার জন্য। আপনারা এই যে শপিং অ্যাডস এর যে পলিসি পেজ গুলো আছে সেগুলো পড়বেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গুগলের শপিং অ্যাডস এর যে পলিসি আছে এটা যদি আপনারা একবার পড়েন, আপনাদের জন্য অনেক ক্লিয়ার হবে যে কোনগুলো অ্যাপ্রুভ হবে কোনগুলো অ্যাপ্রুভ হবে না। এগুলো কিন্তু আমার মোটামুটি পড়া আছে, সেই জন্য আমি মোটামুটি আরো এটা বুঝি যে কোন সাইটে অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে কোনটা নাই। আপনারা শপিং এডস এর যে ইয়াগুলো আছে ওগুলো পড়ার চেষ্টা করবেন, এই পলিসি পেজ গুলো আছে। তো আমি শপিং এডস পলিসির আপনাদের এই লিংকটা দেখাই দিই, কোথা থেকে পাবেন। চেষ্টা করবেন এই সবগুলা জিনিস পড়ে নেওয়ার জন্য। এই যে দেখেন, গুগলে শপিং এডস পলিসি লিখতে এই প্রথমেই আপনারা পেয়ে যাবেন এই ইয়াগুলা। চেষ্টা করবেন সবগুলা পড়ার জন্য, পড়লে আপনাদের জন্য অনেক বেটার হবে। আমি সাজেশন করলাম, মানে সাজেস্ট করলাম যে আপনারা এগুলো পড়বেন, অনেক কিছু পাবেন, এগুলা দিয়ে অনেক নলেজ পাবেন। সব তো আর আমি A to Z বলে দিতে পারবো না, যেমন দেখেন এই যে প্রোডাক্টের কিছু ব্যাপার বইলা দিছি সারা, এখানে হ্যাকিং সফটওয়্যার বা এই টাইপের ফেক ডকুমেন্টস, এই টাইপের যারা প্রোডাক্ট সেল করে তাদের অ্যাপ্রুভ হবে না, এমন অনেক অনেক ভাবে বলে দিছি। এগুলো পড়লে আপনাদের নলেজ অনেক এই গ্রো হবে, মানে এই কাজটা করার জন্য। A to Z আপনারা 1 by 1 সবগুলা পড়বেন, সবগুলা পড়া একদম ইম্পর্টেন্ট। আপনারা যদি একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, সেটা সম্পর্কে যদি পলিসি গুলা না জানেন, কি কি কারণে এটা ব্যান হয়, কি কি কারণে এটা ব্যান হয় না, A to Z এখানে লেখা আছে। যেমন আমি আপনাদের বললাম যে এই যে এই সবগুলা ক্যাপিটাল লেটার দিয়ে লিখলে হবে না, এটা আমি কই থেকে পাইছি, এটা তো আমার এই এক্সপিরিয়েন্স আছে, সাথে আমার এই শপিং অ্যাডস এর যে পলিসি পেজ গুলো আছে আমি এগুলো পড়ছি, অনেক আর্টিকেল পড়ছি, অনেক কিছু পড়ার পরে আমি মোটামুটি এই এক্সপার্টটা হইছি। শুধু কাজ করলে এক্সপার্ট হওয়া যায় না, অনেক কিছু ঘাটাঘাটি করা লাগে, রিসার্চ করা লাগে, এই আর্টিকেল পড়া লাগে, মোটামুটি সবকিছু নিয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন। তো আমি রিকমেন্ড করতেছি আপনারা খুব দ্রুতই কাজ করার আগে এই পলিসি পেজ গুলো আপনারা পড়ে নেবেন। এটা পড়লে আপনাদের অনেক উপকার হবে আশা করি। পেজগুলো কই পাবেন এগুলো দেখাই দিলাম। সো আশা করি আর তেমন খুব একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা সুন্দরভাবে কাজ করেন এবং